নমস্কার বন্ধুরা, আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। শীতকাল পড়ে গেছে, নতুন নতুন ঠান্ডা পড়ছে। এই সময়ে আমাদের চেম্বারে পেশেন্টরা যে দুটো খুব কমন রোগ নিয়ে আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন, সেগুলো হলো এক, সামান্য যে সর্দি কাশি আছে বা নাক বন্ধ হয়ে যাওয়া আছে, যেটাকে আমরা কমন কোল্ড বলি। আরেকটা হলো জ্বর বা ফিভার। তো এই দুটোর মধ্যে এই কমন কোল্ড বা এই ঠান্ডা লেগে যাওয়া, নাক দিয়ে সর্দি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, এই যে সমস্যাটা রয়েছে, সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তার লিঙ্কটা আমি ওপরের আই বোতামে দিয়ে রাখছি। আজকের এই ভিডিওটাতে আমি জ্বর নিয়ে আলোচনা করব। এই সময়ে নতুন নতুন ঠান্ডা লেগে পেশেন্টের যে জ্বর হচ্ছে, সেই জ্বরে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করবে, আজকের এই ভিডিওটাতে আমি সেটা আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের জ্বরের ক্ষেত্রে সবার প্রথমে যে হোমিওপ্যাথিক ওষুধটার কথা আমরা মনে রাখবো, সেটা হলো অ্যাকোনাইটাম নেপেলাস। এই অ্যাকোনাইটাম নেপেলাসের জ্বরটা কেন আসে? এটা জেনারেলি কোল্ড নর্থ ওয়েস্ট উইন্ড যদি সেটার এক্সপোজার হয় পার্সনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এদের জ্বর আসে। সেটা কিরকম একটু উদাহরণ দিই। ধরুন, এই যে সময়টা আছে, কি হয়, নতুন নতুন ঠান্ডা পড়ছে, আবার হালকা হালকা একটু গরমও লাগে মাঝে মাঝে। তো আমরা যখন গাড়ি দিয়ে যাচ্ছি, গাড়ির মধ্যে কাঁচটা তুলে দিলে গাড়ির আমাদের গরম লাগে, তখন কি করি, কাঁচটা আমরা হালকা করে নামিয়ে দিই। তো ঠান্ডা হাওয়াটা যখন আসছে বেশ আরাম লাগছে। বা ট্রেনে করে যখন যাচ্ছি, জানলার ধারে বসছি, ট্রেনের কাঁচটাকে তুলে দিচ্ছি, সে ঠান্ডা হাওয়াটা গায়ে যখন লাগছে খুব ভালো লাগছে। তো এই যে হাওয়াটা খেলো, এই হাওয়াটা খেয়ে সে যখন বাড়িতে আসলো, দেখলো 1-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে হঠাৎ করে তার অসম্ভব পরিমাণে জ্বর চলে আসলো। এই যে সাডেননেস এবং তার সাথে এই যে ঠান্ডা হাওয়া খাওয়ার যে একটা যে হিস্ট্রি, এই দুটো যদি থাকে, আমরা কিন্তু সবার আগে অ্যাকোনাইটাম নেপেলাসের কথা ভাববো। এছাড়া কি আছে, অ্যাকোনাইটাম নেপেলাসের জ্বরটা কিরকম হবে? কাঁপুনি দিয়ে শীত লেগে জ্বর আসবে, এবং সেই সময় জ্বর যখন থাকবে চামড়াটা একদম শুষ্ক থাকবে, অর্থাৎ কোনো রকম ঘাম হবে না। আর কিছুক্ষণ পরে ঘাম দিয়ে আস্তে আস্তে জ্বরটা ছেড়ে যাবে। এইটা হচ্ছে কি তার জ্বরের ক্যারেক্টার। আর তার পিপাসা কেমন হবে, থার্স্ট কেমন হবে? এরা একসঙ্গে অনেকটা করে একটু ঠান্ডা জল খেতে খুব ভালোবাসে। রিমেম্বার, জ্বরের মধ্যে তারা ঠান্ডা জল খেতে তাদের খুব ভালো লাগে। এটা কিন্তু অ্যাকোনাইটের খুব ক্যারেক্টারিস্টিক। আর কি হতে পারে, এই সময় অ্যাকোনাইট পেশেন্টদের একটা কিন্তু ক্যারেক্টারিস্টিক মেন্টাল সিমটম আমরা দেখতে পাই। সেটা হচ্ছে গিয়ে ভয় বা ফিয়ার, ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়। পেশেন্ট মানে জাস্ট ডেট বলে দেবে যে আমি অমুক তারিখে মরে যাব, এই আমার এই শরীর খারাপটা খুব খারাপ রোগ, এটা ইনকিউরেবল, আমি অমুক তারিখে মরে যাবো। ইভেন তারিখটা পর্যন্ত সে বলে দেবে। এটা হচ্ছে গিয়ে একদম অ্যাকোনাইটের মোস্ট ক্যারেক্টারিস্টিক মেন্টাল সিমটম। তো এই সিমটমগুলো যদি থাকে, আমরা কিন্তু অ্যাকোনাইট নেপেলাস যে ওষুধটা আছে সেটা জ্বরের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, এবং আমরা কিন্তু আশানুরূপ ফল পেতে পারি এখান থেকে। তবে অ্যাকোনাইট দেওয়ার আগে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের মধ্যে না একটা টেন্ডেন্সি রয়েছে যে জ্বর আসলেই অ্যাকোনাইট দিয়ে দাও, এটা একটা মানে অলমোস্ট স্পেসিফিক, অথবা অ্যাকোনাইট এবং বেলেডোনাকে অল্টারনেট করে দিয়ে দাও। তো এক্ষেত্রে হ্যানিম্যান যেটা বলছেন সেটা হলো, অ্যাকোনাইট মানে জ্বর এসছে মানে যে অ্যাকোনাইট দিতে হবে তা কিন্তু নয়। অ্যাকোনাইটের যদি সিমটম থাকে, এই যে আমি মেন্টাল সিমটমটা বললাম সেটা, প্লাস এই যে এক্সাইটিং কজ যেটা বললাম, ঠান্ডা হাওয়া লেগে তার জ্বর এসছে, এই ধরনের সিমটম গুলো যদি থাকে, তাহলেই কিন্তু অ্যাকোনাইট কাজ করবে, নাহলে কিন্তু অ্যাকোনাইট কাজ করবে না। এবং এক্ষেত্রে আমাকে আরেকটা যেটা খেয়াল রাখতে হবে, যে সমস্ত জ্বরের ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট ভালো কাজ করে না। যেমন টাইফয়েডের ফার্স্ট স্টেজে যদি আমরা অ্যাকোনাইট দিই, সেটা কিন্তু পেশেন্টের ক্ষতিই হবে লাভের থেকে। তো সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর তার সাথে সাথে অ্যাকোনাইট কোনোদিনও কোনো একটা অন্য মেডিসিনের সাথে অল্টারনেট করে দেওয়া উচিত নয়। এটা মোটেই রেশনাল এবং হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ নয়। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাকোনাইট প্রেসক্রিপশন করার সময়। সেকেন্ড যে হোমিওপ্যাথিক ওষুধটা এই ধরনের ক্ষেত্রগুলোতে ভালো কাজ করে, সেটা হলো বেলাডোনা। বেলেডোনা পেশেন্ট কিরকম? সেটা হলো, বেলেডোনা পেশেন্ট সবসময় চাইবে ঘর অন্ধকার করে অন্ধকার ঘরে শুয়ে থাকতে। আলো একদম পছন্দ করে না, কারণ ঘরের আলো জ্বললে বা কোনো রকম তীব্র আলো যদি থাকে, সেটা তার যাবতীয় যে সমস্যাগুলো আছে সেটাকে বাড়িয়ে দেয়। সুতরাং সে ঘর অন্ধকার করে শুয়ে থাকতে ভালোবাসে।
সেকেন্ডলি কি, আমরা জানি যে বেলেডোনার যে ডিজিজ স্টেটটা আছে সেটা কনজেশনের ফলে তৈরি হয়, লোকাল কনজেশনের ফলে তৈরি হয়। বিশেষ করে মাথায় যদি কনজেশন হয় বা মুখে যদি কনজেশন হয়, সেখান থেকে এই সমস্যাগুলো তৈরি হয়। তো সুতরাং আমরা যে অ্যাপিয়ারেন্সটা পাবো পেশেন্টের, সেটা হলো তার মুখে একটা লালচে রঙের একটা আভা থাকবে চামড়ার নিচে, প্লাস তার চামড়াটা একদম চকচক করবে, শাইনিনেস থাকবে চামড়ার মধ্যে একটা, এবং তার গায়ে হাত দিলে মানে এতটাই মানে টেম্পারেচার লাগবে, এতটাই ছ্যাঁকা লাগবে যে মানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যিনি এক্সামিন করছেন তার হাতটা তুলে ফেলতে হবে। যেরকম আমরা কোনো গরম পাত্রের মধ্যে হাত দিলে ফাট করে হাতটাকে তুলে ফেলি, ঠিক এতটাই গরম তার গাটা, সেরকম ফিল হবে। এটা অবজেক্টিভলি এভাবেই ফিল হবে। আর এছাড়া কি হতে পারে, এছাড়া পেশেন্টের যে ঘামটা আছে সেটা কভার্ড পার্টে হবে, অর্থাৎ জামা কাপড় পরে রয়েছে তার ভেতরে হাত দিলে সেখানে ঘামটা ফিল হবে। আনকভার্ড পার্ট, অর্থাৎ ধরুন আমার এই ফুল স্লিপ করা আছে, আমি যদি হাতটা গুটিয়ে নিই, এর ভেতরে ঘাম হবে, কিন্তু এই খোলা জায়গাটাতে কিন্তু কোনো রকম ঘাম হবে না। আবার যদি কোনো পেশেন্টের এরকম থাকে যে এই কভার্ড পার্টে কোনো রকম ঘাম হচ্ছে না, কিন্তু এরকম খোলা জায়গাগুলোতে ঘাম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা থুজার দিকে চলে যাব। এছাড়া আমরা কি পেতে পারি, আমরা বেলেডোনাতে একটা ক্যারেক্টারিস্টিক হেডেক পেতে পারি, একটা মাথা ব্যথা, অর্থাৎ জ্বরের সাথে একটা দপদপানি মাথা ব্যথা থাকবে, মাথার মধ্যে যেন দপদপ করছে। এবং এই মাথা ব্যথাটা একটু নড়াচড়া করলে, একটু ঝাঁকুনি খেলে সেটা বেড়ে যায়, বা রুমের আলোটা জ্বালিয়ে রাখলে সেটা বেড়ে যায়। আলোটা কিন্তু অফ করে দিলে মাথা ব্যথাটা অনেকটা রিলিফ হয়। তো এই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক হেডেক কিন্তু জ্বরের সঙ্গে বেলেডোনা পেশেন্টের ক্ষেত্রে থাকবে। আর একটা হ্যালুসিনেশন পেশেন্টের থাকতে পারে। হাই গ্রেড যদি ফিভার হয়, প্রায় 103, 4, 5 এরকম উঠে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা হ্যালুসিনেশন পেশেন্টের থাকতে পারে। সে হয়তো দেখবে রুমের মধ্যে যেন কোনো ভূত দাঁড়িয়ে রয়েছে, যেন কোনো একটা কালো জন্তু রুমের মধ্যে ঘোরাঘুরি করছে, এই ধরনের একটা হ্যালুসিনেশন কিন্তু পেশেন্টের মধ্যে থাকবে। তো এই ধরনের সিমটমগুলো যদি আমরা পাই, সেক্ষেত্রে বেলেডোনা ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে। এইবার যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্সেনিকাম অ্যালবাম। এর একটা ক্যারেক্টারিস্টিক থার্স্ট বা ক্যারেক্টারিস্টিক পিপাসা রয়েছে। সেটা কি, এরা ঠান্ডা জল খেতে খুব ভালোবাসে, কিন্তু অল্প অল্প করে, এক ঢোক এক ঢোক করে বারবার বারবার এরা ঠান্ডা জল খেতে ভালোবাসে। কেন? কারণ এরা ঠান্ডা জল একসঙ্গে বেশিটা হজম করতে পারে না। একসঙ্গে যদি বেশি ঠান্ডা জল খেয়ে ফেলে, এটা বমি করে ফেলে। তো এটা কিন্তু আর্সেনিক অ্যালবামের খুব ক্যারেক্টারিস্টিক। আবার এক্ষেত্রে একটা কন্ট্রারি বলে রাখি, যদি এমন কোনো পেশেন্ট আমরা পাই যেখানে বেশ অনেকটা করে ঠান্ডা জল খেয়ে ফেললো, তারপরে কিছুক্ষণ পরে যখন পেটে গিয়ে জলটা আস্তে আস্তে গরম হলো, সেটা বমি করে ফেলছে, এরকম সিমটম যদি আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ফসফরাসের কথা ভাববো। যাই হোক, এবার আসি, আমরা আবার আর্সেনিকের দিকে ফিরে আসি। আর্সেনিকের এই থার্স্টের সঙ্গে সঙ্গে আরেকটা যেটা আমরা দেখতে পাই, সেটা হলো এর একটা রেস্টলেসনেস, চঞ্চলতা। সেটা কি, মেন্টাল রেস্টলেসনেস। মানসিকভাবে এরা খুব চঞ্চল, কিন্তু ফিজিক্যালি, শারীরিকভাবে এরা খুব দুর্বল। অর্থাৎ এদের মনে সবসময় একটা আনছান আনছান করে, মনে হয় আমি বিছানায় শুয়ে আছি, শুতে ভালো লাগছে না, একটু উঠে গিয়ে অন্য কোথাও গিয়ে শুই, এরকম একটা তাদের একটা ইচ্ছে তাদের মনের মধ্যে জাগে। কিন্তু যখনই সে শোয়া থেকে উঠে সে অন্য কোথাও বসতে বা শুতে যাচ্ছে, সে আর নড়তে পারছে না, সে এতটাই দুর্বল শারীরিকভাবে। এবং এই যে শারীরিক দুর্বলতাটা আছে, এটা কিন্তু ডিসপ্রপোর্শনেট উইথ দ্য ডিজিজ ডিউরেশন। অর্থাৎ দেখা গেল যে একদিনও পুরোপুরি জ্বর এখনো হয়নি, তাতেই ও এতটা দুর্বল হয়ে গেল। হয়তো কারোর 2-3 দিন জ্বর থাকার পরে সে এতটা দুর্বল হতে পারে, এ হয়তো 1-2 ঘন্টা জ্বরেই কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে যাবে। অর্থাৎ একটা ডিসপ্রপোর্শনেট থাকবে জ্বরের ডিউরেশনের সাথে। তো এটা কিন্তু আর্সেনিকের ক্ষেত্রে খুব ক্যারেক্টারিস্টিক। আর থার্ড কি আছে, থার্ড হচ্ছে গিয়ে ফিয়ার, একটা ভয়। আর্সেনিকের মধ্যে ভয়টা কি, ফিয়ার অফ ডেথ। অলরেডি আমরা অ্যাকোনাইটের ক্ষেত্রে বলেছি ফিয়ার অফ ডেথ, এটাতে বলছি ফিয়ার অফ ডেথ। দুটোর মধ্যে পার্থক্য কি, দেখুন, অ্যাকোনাইটে যে ফিয়ার অফ ডেথটা, সেখানে সে দিনক্ষণ বলে দেবে যে অমুক দিনে সে মরে যাবে। কিন্তু আর্সেনিকের ক্ষেত্রে এরকম দিনক্ষণ বলবে না, কিন্তু সে কোনো ওষুধও খাবে না। কারণ সে আপনাকে বলেই দেবে যে ডাক্তার ওষুধ খেয়ে কি হবে, ওষুধ কোনো কাজ করবে না, এটা ইনকিউরেবল ডিজিজ, এরকম করে সে আপনাকে বলে দেবে। এবং সে শিওর যে সে মরে যাবে এই রোগটাতে। মানে এটা একটা অদ্ভুত রকমের কিন্তু ফিয়ার অফ ডেথ। তো এইটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তার সাথে কি আছে, এরা কোন রকম
মানে খাবার খেতে পারবে না, খাবার দেখলে বা খাবারের গন্ধ নাকে গেলেই কিন্তু তাদের বমি হয়ে যাবে। এবং এদের সমস্ত রকমের ডিসচার্জ, বিশেষ করে এদের যে পটিটা এই সময় হবে বা পেচ্ছাপটা হবে, সেটা অসম্ভব দুর্গন্ধ হবে। মানে আপনারা রুমের মধ্যে ঢুকলেই হয়তো, যদি বেড রিডেন পেশেন্ট হয় এবং বেড সাইডেই যদি তাকে পটি করতে হয় বা পেচ্ছাপ করতে হয়, আপনারা পুরো রুমটাতে কিন্তু সেই গন্ধটা ফিল করতে পারবেন। তো এই ধরনের যদি সিমটম থাকে, সেক্ষেত্রে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম খুব ভালো। এরপরের মেডিসিনটা হলো পালসেটিলা। এই পালসেটিলার থাসটাও কিন্তু ক্যারেক্টারিস্টিক। কিরকম? এদের মুখটা একদম ড্রাই হয়ে যাচ্ছে, বারবার করে মুখটা ড্রাই হয়ে যাচ্ছে, ঠোঁটটা ড্রাই হয়ে যাচ্ছে, ঠোঁটটাকে ভিজিয়ে রাখার জন্য বারবার করে এরকম জিভ বার করে করে সে ঠোঁটটাকে চাটছে যাতে ঠোঁটটা ভেজা থাকে। কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে কিন্তু কোনো রকম থার্স্ট নেই, তার পিপাসা নেই, সে জল খাচ্ছে না। মুখটা ড্রাই হয়ে রয়েছে, ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, ঠোঁটটা চেটে সেটাকে ভেজানোর চেষ্টা করছে, কিন্তু তাও তার মধ্যে কোনো রকম পিপাসা নেই, সে জল খাচ্ছে না, অর্থাৎ টোটালি থার্স্টলেস। এটা কিন্তু পালসেটিলার খুব ক্যারেক্টারিস্টিক একটা সিমটম। এছাড়া কি হতে পারে, আরেকটা খুব ক্যারেক্টারিস্টিক সাইন আমরা পেতে পারি, সেটা হলো একটা ডিসপ্রপোর্শনেট টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। সেটা কি? এর কোনো বডির কোনো একটা পার্ট দেখবেন খুব গরম আর একটা পার্ট ঠান্ডা। বিশেষ করে পায়ের পাতাতে অনেক সময় দেখা যায়, একটা পায়ের পাতা হয়তো খুব গরম আর একটা পায়ের পাতার হাত দিয়ে দেখতে সেটা কিন্তু ঠান্ডা, বা এটা হাতের চেটোর ক্ষেত্রেও কিন্তু সেমলি অ্যাপ্লিকেবল হতে পারে। তো এই ধরনের সিমটম যদি পাই, তার সাথে এর একটা কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, এবং সেই কাঁপুনিটা শুরু হয় বিকেল 4টের দিক থেকে, 4টের পর থেকে। তো এই ধরনের সিমটম যদি আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা পালসেটিলার কথা ভাবতে পারি। লাস্ট যে মেডিসিনটা আমি বলবো সেটা হলো ফেরামফস। এই ফেরামফসটা বায়োকেমিক হিসেবে এটা কিন্তু অনেকেই প্রায় জ্বরের ক্ষেত্রে স্পেসিফিক্যালি দিয়ে থাকেন। বিশেষ করে লো গ্রেড যদি ফিভার হয়, অর্থাৎ 99-100 এরকম যদি ফিভার হয়, সেক্ষেত্রে কিন্তু ফেরামফস 6X খুব ভালো কাজ করে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার।